স্টুডেন্টস দেখো, আজকে এমন একটা বিষয় নিয়ে এসেছি যে বিষয়টা একটা ভিডিওর মতো হবে না। তো এই ভিডিওতে যদি না ধরে তোমরা পরের ভিডিওটা অবশ্যই দেখবে, আগে থেকে বলা থাকলো। বিষয়টি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, যাকে সংক্ষেপে ইএ বলে, যার বাংলা কথা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি। তাহলে কি আমরা এখনকার বিষয়টা যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। এটা মনে করো একটা পরমাণু। পরমাণু এইটা হচ্ছে যোজ্যতা কক্ষ, সর্বশেষ কক্ষ। সেখানে একটি অতিরিক্ত ইলেকট্রন আনলাম, তাহলে পরমাণুটা কিসে পরিণত হলো? অ্যানায়নে। নিচে লিখেছি অ্যানায়ন, দেখো মানে তার মধ্যে একটা নেগেটিভ চার্জ আছে। তার মানে কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষে একটি ইলেকট্রন যোগ করে অ্যানায়নে পরিণত করলে শক্তির মুক্তি ঘটে। তার লিখলাম প্লাস মুক্ত শক্তি। মাইন্ড ইট, এই মুক্ত শক্তিটাকে বলবো ইলেকট্রন আসক্তি। তাহলে সংজ্ঞাটা কি বলতে পারে? ভূমিস্তরে বা স্থিরাবস্থায় কোন একটি একক বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্বশেষ কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন যোগ করে পরমাণুটিকে একক নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়নে পরিণত করলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে, দেখো এখানে মুক্ত শক্তি লিখেছি, সেই পরিমাণ মুক্ত শক্তিকে বলা হয় ইলেকট্রন আসক্তি। মানে প্রসেসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে গ্যাসীয় পরমাণু, তার সাথে একটা ইলেকট্রন যোগ করলাম, গ্যাসীয় অ্যানায়নে পরিণত হলো, প্লাস মুক্ত শক্তি। এই মুক্ত শক্তিটাকে বলছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। মাথা ঢুকলো? সংজ্ঞাটা আরেকবার বলছি, তোমরা কিন্তু নোট ডাউন করো। ভূমিস্তরে বা স্থিরাবস্থায় কোন একটি একক বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্বশেষ কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন যোগ করে পরমাণুটিকে একক নেগেটিভ চার্জযুক্ত অ্যানায়নে পরিণত করলে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তাকে বলে ওই মৌলের ইলেকট্রন আসক্তি। এবার চলে আসি ইলেকট্রন আসক্তি বিষয়টি। তাহলে দেখলাম একটা তাপমোচী প্রক্রিয়া, এখানে শক্তির মুক্তি ঘটে। দেখো প্রক্রিয়া দুই রকম, একটা হচ্ছে তাপমোচী, একটা হচ্ছে তাপগ্রাহী। আগের দিন যে আয়নীভবন বিভব পড়েছিলাম, যাকে আয়োনাইজেশন এনার্জি বলে, ওটা ছিল তাপগ্রাহী। সেক্ষেত্রে মনে করো শক্তি দিতে হয়েছিল বাইরে থেকে ইলেকট্রন বার করতে গেলে, সেক্ষেত্রে যে শক্তি দিতে হয়েছিল সেই শক্তির চিহ্ন ছিল প্লাস, মানে পজিটিভ। আর তাপমোচী প্রক্রিয়ায় শক্তির পরিবর্তন তাপমোচী প্রক্রিয়া, এটা এখন যেটা পড়ালাম সেটা হচ্ছে তাপমোচী প্রক্রিয়া, মানে এখানে শক্তির মুক্তি ঘটে। মনে রাখবে, তাপমোচী প্রক্রিয়ায় শক্তির যে মুক্তি ঘটে বা শক্তির যে পরিবর্তন ঘটে তার চিহ্ন সবসময় মাইনাস হবে। এই কারণে ইলেকট্রন আসক্তি এর চিহ্ন হবে নেগেটিভ। অত্যন্ত ইম্পর্টেন্ট কথা বললাম। তাপগ্রাহী প্রক্রিয়ায় শক্তির চিহ্ন পজিটিভ, মাথা ঢুকিয়ে নাও। আর তাপমোচী প্রক্রিয়ায় শক্তির চিহ্ন আসবে নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রন আসক্তির চিহ্ন কিন্তু আসবে নেগেটিভ। যে মৌলের ইলেকট্রন আসক্তি যত বেশি তার ইলেকট্রন আসক্তির মান তত বেশি নেগেটিভ। যেমন মনে করো হ্যালোজেন, হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি নেগেটিভ। কেন? হ্যালোজেন মৌলগুলির সর্বশেষ কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? 7টি। আর একটা ইলেকট্রন গ্রহণ করলে পরে তার অষ্টক পূর্ণ হয়, তাই এক্ষেত্রে একটি ইলেকট্রন যোগ করলে সব থেকে বেশি শক্তির মুক্তি ঘটবে। তাই হ্যালোজেন মৌলগুলির ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি নেগেটিভ। মাথা ঢুকে নাও, ইলেকট্রন আসক্তির চিহ্ন আসবে কিন্তু নেগেটিভ। এরপরে চলে আসছি পরের বিষয়, ইলেকট্রন আসক্তির একক কি? ওই আগের দিন যেমন আয়নীভবন বিভবের একক ছিল ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা জুল পার অ্যাটম, এক্ষেত্রেও ইলেকট্রন আসক্তিরও চিহ্ন ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম বা জুল পার অ্যাটম। এবার চলে আসি, তাহলে আমরা দেখলাম ইলেকট্রন আসক্তি তো একটা তাপমোচী প্রক্রিয়া, তাই ইলেকট্রন আসক্তির চিহ্ন নেগেটিভ হবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, কিছু কিছু কেস আছে যেখানে ইলেকট্রন আসক্তির চিহ্ন কিন্তু পজিটিভ হবে। মানে এটা পরমাণু হলো, তার শেষ কক্ষে একটা ইলেকট্রন যোগ করলে শক্তির মুক্তি ঘটবে না। ওই সমস্ত এক্সেপশনাল ক্ষেত্রে শেষ কক্ষে ইলেকট্রন যোগ করলে শক্তি প্রয়োগ করতে হবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে ইলেকট্রন যোগ করলে পরে শক্তি দিতে হয়, অর্থাৎ ইলেকট্রন আসক্তির চিহ্ন পজিটিভ। তাহলে লিখবো এখানে, এবার হেডিং করছি এক্সেপশনাল কেস। কি? যেসব ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন অ্যাফিনিটি
অ্যাফিনিটি পজিটিভ। কোন কোন ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান পজিটিভ এবার দেখি। এক হতে পারে নিষ্ক্রিয় মৌল, এই লিখলাম এক নম্বর ক্ষেত্র হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তুমি জানো নিষ্ক্রিয় মৌলের সর্বশেষ কক্ষটা পূর্ণ থাকে। এক হিলিয়ামের ক্ষেত্রে শুধু NH2 মানে 1s2, কিন্তু বাদ বাকি নিষ্ক্রিয় মৌলের শেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস দেখো NH2 NP6, মানে সর্বশেষ কক্ষে 8টা ইলেকট্রন আছে, মানে সর্বশেষ কক্ষ পূর্ণ। তাই এর কিন্তু আর ইলেকট্রন নেওয়ার কোনো প্রবণতা নেই। তাই এক্ষেত্রে যদি একটা ইলেকট্রন প্রবেশ করাও তাহলে শক্তির মুক্তি ঘটবে না, বরং তোমাকে শক্তি প্রয়োগ করতে হবে। তাই নিষ্ক্রিয় মৌলের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির চিহ্ন পজিটিভ। দ্বিতীয় আর কোন ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির চিহ্ন পজিটিভ? কোন মৌলের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির চিহ্ন পজিটিভ। মাথা ঢুকে নাও, দ্বিতীয় বা তৃতীয় ইলেকট্রন আসক্তির চিহ্ন পজিটিভ। ব্যাপারটা কিরকম? মনে করো অক্সিজেন পরমাণু, তার সাথে একটা ইলেকট্রন যোগ করলে দিয়ে অক্সিজেন মাইনাস আয়ন উৎপন্ন হলো। এক্ষেত্রে এইটাকে বলো প্রথম ইলেকট্রন আসক্তি E1 বা EA1। এইটা নেগেটিভ, নো ডাউট নেগেটিভ, মানে এক্ষেত্রে ইলেকট্রন যোগ করলে শক্তির মুক্তি ঘটবে। তাই প্রথম ইলেকট্রন আসক্তির চিহ্ন নেগেটিভ। উৎপন্ন অ্যানায়নটিতে এবার তুমি চাইছো কি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাবে। আচ্ছা, ইলেকট্রন মাইনাস বলে মাইনাস চিহ্ন দেবে। উৎপন্ন অ্যানায়নটিতে তুমি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাবে, করে O2 মাইনাস আয়ন তৈরি করবে। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে যদি একটা ইলেকট্রন প্রবেশ করাতে চাও তাহলে কিন্তু শক্তি প্রয়োগ করতে হবে। কারণ এই যে অ্যানায়নের মাথায় আগের থেকে যে নেগেটিভ চার্জটা আছে তার সাথে এই নবাগত ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ বলের সৃষ্টি হবে। তাই এক্ষেত্রে ওই ইলেকট্রনটাকে প্রবেশ করাতে গেলে শক্তি মুক্তি হবে না, বরং তোমাকে শক্তি প্রয়োগ করে তবে ইলেকট্রনটাকে প্রবেশ করাতে হবে। তাই দ্বিতীয় ইলেকট্রন আসক্তির চিহ্ন কিন্তু অলওয়েজ পজিটিভ। যদি তৃতীয় ইলেকট্রন আসক্তি আসে, যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে তৃতীয় ইলেকট্রন আসক্তি আসবে, সেক্ষেত্রে আরো পজিটিভ। এবং শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে প্রথম ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির চিহ্ন যত নেগেটিভ, মানে যতটা শক্তির মুক্তি ঘটে, পরের ইলেকট্রন আসক্তির মান যতটা নেগেটিভ তার থেকে বেশি পজিটিভ। মানে পরের ক্ষেত্রে ইলেকট্রনটা প্রবেশ করতে গেলে আরো বেশি শক্তি দিতে হয়। তার ফলে মোটের উপরে যদি আমি যোগ করি তাহলে দেখবো এইটা আর এটা কেটে দিলাম, যোগ করছি বাদিকটা, তাহলে একটা অক্সিজেন প্লাস দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হলো মানে O2 মাইনাস। এই অক্সিজেন থেকে বাই নেগেটিভ অ্যানায়ন তৈরি করতে গেলে পরে মোট যে শক্তির পরিবর্তন হলো সেটা হচ্ছে EA1 প্লাস EA2। এই মানটা কিন্তু মোটের উপরে আসবে, কিন্তু মাইন্ডেড কি পজিটিভ, মানে দুটো ইলেকট্রন প্রবেশ করানো কিন্তু তাপগ্রাহী প্রক্রিয়া। ঠিক আছে? একইভাবে তোমাকে যদি বলে এগুলো কিন্তু জেই বা নিটের জন্য, আমি সব পড়াচ্ছি, N+3, মনে করো একটা কোশ্চেন বললো N+3E থেকে N3 মাইনাস, এই প্রক্রিয়ায় ডেল্টা H, মানে এই প্রক্রিয়ার শক্তির পরিবর্তন পজিটিভ হবে না নেগেটিভ হবে, মানে শক্তি দিতে হবে না নিতে হবে, মানে শক্তির মুক্তি ঘটবে। ঠিক একই রকম উপরটার মতো এখানে তিনটে স্টেপ আসবে, EA1 EA2 EA3, তিনটে যোগ করলে দেখা যাবে মোট শক্তির পরিবর্তন কিন্তু এক্ষেত্রে EA1 প্লাস EA2 প্লাস, আমি আর ডিটেলসে বললাম না, EA3, এই মানটা কিন্তু কি আসবে বলতো পজিটিভ। মানে তিনটে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে মোটের উপরে শক্তি তোমাকে দিতে হবে, মানে তাপগ্রাহী প্রক্রিয়া। এর কারণটা বুঝতে পারছো, হতে পারে যে প্রথম স্টেপটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে N মাইনাস তৈরি করলে সেই ধাপটা A1 এর মানটা নেগেটিভ হবে, কিন্তু পরের দুটো ধাপের যে শক্তির ইলেকট্রন প্রবেশ করাতে গেলে শক্তি প্রয়োগ করতে হবে, তাই মোটের উপরে দেখা যাবে তিনটে ধাপের যোগফলের ফলে মোট যে শক্তির পরিবর্তন আসবে, মানে তিনটে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে কিন্তু মোটের উপরে শক্তি তোমাকে প্রয়োগ করতে হবে, তাই মোট শক্তির পরিবর্তন পজিটিভ। এবার চলে আসি পরের প্রসঙ্গে, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মান কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল। সবার ফার্স্ট খুব সংক্ষেপে বলে যাব, নিউক্লিয়াস এর চার্জ, যাকে আমরা জেড বলি। হ্যাঁ, নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা তত বেশি হবে, তাই ইলেকট্রন আসক্তির মানও বাড়বে। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনকে পাওয়ার আকাঙ্ক্ষা, ঠিক আছে, ওয়ান্ট অফ হ্যাভিং অ্যান ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনকে পাওয়ার আকাঙ্ক্ষা। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল যদি বাড়ে, ইলেকট্রনের প্রতি আসক্তি বাড়বে। দ্যাট ইজ ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রন অ্যাফিনিটি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউক্লিয়াস চার্জ।
সেকেন্ড, সাইজ অফ অ্যাটম, মানে পরমাণুর আকার। দেখো তো, পরমাণুর আকার যত বাড়বে তত কিন্তু নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বাড়বে, তাই ইলেকট্রন আসক্তির মান হ্রাস পাবে। অর্থাৎ পরমাণুর আকার যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান কমবে। দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সাইজ অফ অ্যাটম। দুটো বিষয় বলে দিলাম। দেখো, আয়নীভবন বিভবের মতোই বিষয়গুলি। তিন নম্বর যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তাহলে এখানে লিখলাম ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাসকে ইংরেজিতে কি বলে জানো? ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে কিভাবে নির্ভর করে? দেখো, যদি কোনো একটা পরমাণু বা আয়নের স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, ঠিক আছে, স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, তাহলে কিন্তু সেই পরমাণু বা আয়নের ইলেকট্রন গ্রহণ করার আর কোনো প্রবণতাই থাকবে না। ঠিক আছে, কারণ আমি তো স্থায়ী আছি, আমি আর কেন ইলেকট্রন নিতে চাইবো? তাহলে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হয় বা জিরো হয়। মানে সেক্ষেত্রে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে পরে শক্তির মুক্তি ঘটে না, বরং শক্তি প্রয়োগ করতে হয়। এখন স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আবার দু রকম। তোমাদের আগেই বলেছি, এক হতে পারে হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ দলে কে কে থাকতে পারে? এক p3 অর d5, এগুলো অর্ধপূর্ণ। আর কে থাকতে পারে অর্ধপূর্ণ সম্পূর্ণ ভর্তি? আরেকটা কি হতে পারে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, আরেকটা হতে পারে ফুলফিল্ড উপকক্ষ, মানে সম্পূর্ণ ভর্তি উপকক্ষ। সেটা কি হতে পারে? p6 অর d10। তাহলে এরকম যদি কেস থাকে, মানে শেষ উপকক্ষটি অর্ধপূর্ণ বা শেষ উপকক্ষটি সম্পূর্ণ ভর্তি যদি থাকে, তাহলে কিন্তু সেই সমস্ত পরমাণু বা আয়ন অত্যন্ত স্থায়ী। সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান খুব কম হবে বা পজিটিভ হবে। এই তিনটে বিষয়ের উপরে মূলত নির্ভর করে ইলেকট্রন আসক্তি। এবার আমরা দেখব পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর পরিবর্তন। যেমন ধরো, প্রথমে এখানে লিখলাম পর্যায় বরাবর পরিবর্তন। দেখো, তুমি বাদিক থেকে ডান দিকে গেলে তাহলে কিন্তু নিউক্লিয়াসের চার্জ বাড়ে, তাই না? এখানে লিখলাম নিউক্লিয়াস চার্জ, যাকে আমরা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বলি। যত বাদিক থেকে ডান দিকে যাব, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা মানে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়। যে তীর চিহ্ন উপরে দিলাম মানে বাড়ে। তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়লে আয়নীভবন ইলেকট্রন আসক্তির মানও বাড়বে। শোনো, আমি কিন্তু ইলেকট্রন আসক্তি পড়াচ্ছি, এর আগে পড়াতে যদি কোথাও আয়নীভবন বিভব বলে থাকি কয়েকটা ক্ষেত্রে, ভুলটা কিন্তু তোমরা সংশোধন করে নেবে। এগুলো সব ইলেকট্রন আসক্তি। যাই হোক, নিউক্লিয়াস কোন একটা নির্দিষ্ট পর্যায় বরাবর তুমি যদি বাদিক থেকে ডান দিকে যাও, তাহলে যেহেতু প্রতিটি ধাপে নিউক্লিয়াসের চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বাড়ছে, তাহলে ইলেকট্রন আসক্তির মান বাড়বে। তাহলে এখানে লিখলাম ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে পর্যায় বরাবর। এবার আসি শ্রেণী বরাবর। এখানে লিখলাম শ্রেণী বরাবর। মনে করো উপর থেকে নিচে নামছে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কি হবে? পরমাণুর আকার আস্তে আস্তে বাড়বে। আকার বাড়লে পরে কি হয়? ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তাহলে এখানে লিখবো ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তাহলে কি দাঁড়ালো? পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, আর উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। এই ব্যাপারটাকে আমি এবার ডিটেলসে কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা করবো। বেশিরভাগ খেয়াল করবে এক্সেপশনগুলি। আমি তো একটা জেনারেল ট্রেন্ড জানলাম, বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়বে আর উপর থেকে নিচে নামলে কমবে। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, কিন্তু এর মধ্যে যে ব্যতিক্রম সেইগুলি কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরো, আমি দ্বিতীয় পর্যায়ের কথা ধরছি। দ্বিতীয় পর্যায়ের মৌলগুলি কে কে তুমি ভালোই জানো। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। এখন তোমাকে যদি বলে এই পর্যায়ের মৌলগুলিকে ইলেকট্রন আসক্তির ক্রমে সাজাও, তাহলে তোমার মাথায় সবার আগে আসবে নিউক্লিয়াসের চার্জ। লিথিয়ামের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে তুমি যদি বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে স্যার বলেছে, তাহলে তুমি এক্সপেক্টেড ট্রেন্ড কি বলবে? এক্সপেক্টেড সব থেকে বেশি তুমি বলবে নিউট্রন বেশি, সবচেয়ে বেশি হবে যেহেতু নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেশি। তারপরে বলবে ফ্লোরিন, তারপরে অক্সিজেন, তারপরে বলবে নাইট্রোজেন, তারপরে বলবে কার্বন, তারপরে বলবে বোরন, হ্যাঁ, তারপর বলবে বেরিলিয়াম, এন্ড দেন বলবে লিথিয়াম। এটা বলবে, তাই না? তোমার
কিন্তু এর মধ্যে অনেক ব্যতিক্রম আছে, যেমন অলরেডি কয়েকটা ব্যতিক্রম তোমরা বুঝেই গেছে যে নিয়নের ইলেকট্রন আসক্তি কখনোই সবচেয়ে বেশি হতে পারে না, কারণ নিয়নের সর্বশেষ কক্ষটা পূর্ণ, তাই নিয়নের ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে, তাই সবার শেষে রাখবো আমি নিয়ন কি। ঠিক আছে, তাহলে এখানে লিখছি অ্যাকচুয়াল ট্রেন্ড, এটা এক্সপেক্টেড ট্রেন্ড, নিচে লিখলাম অ্যাকচুয়াল, তাহলে সব থেকে কম রাখবো নিয়নকে। ভালো কথা। এবার খেয়াল করবো যে এবার বাকিদের ক্ষেত্রে দেখবো, বাকিদের ক্ষেত্রে দেখতে গেলে তোমাকে ইলেকট্রন বিন্যাস দেখতে হবে সর্বশেষ কক্ষে। এর দেখো সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s1 লিথিয়ামের, এর 2s2, বোরনের 2s2 2p1, 2s2 2p2, 2s2 2p3, 2s2 2p4, 2s2 2p5 and 2s2 2p6। নিয়নের তো সবচেয়ে কম হলো কারণ শেষ কক্ষটা পূর্ণ আছে। এবার তো দেখি বাকিদের স্থায়ী ইলেকট্রন বিন্যাস কার কার আছে। খেয়াল করে দেখো, বেরিলিয়াম এবং নাইট্রোজেনের সর্বশেষ কক্ষ এর পূর্ণ, এর অর্ধপূর্ণ, তাই এটা স্থায়ী, তাই এদের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান একদম কম হবে। নাইট্রোজেনের সর্বশেষ কক্ষটা অর্ধপূর্ণ 2p3, দেখো 2s2 2p3, সর্বশেষ 2p কক্ষটা অর্ধপূর্ণ, তাই এটা এত স্থায়ী যে ইলেকট্রন আসক্তির মান একদমই কম, তাই এরপরে আসবো নাইট্রোজেনকে রাখবো। তারপরে বেরিলিয়ামকে রাখবো, কারণ বেরিলিয়ামে দেখো শেষ কক্ষ পূর্ণ আছে, তাই এটা হচ্ছে বেরিলিয়াম। ব্যতিক্রমগুলো খেয়াল করবে। এরপরে জেনারেল ট্রেন্ড ফলো করবে তোমার মত অনুসারে। তাহলে এরপর যা যা বাকিরা যারা আছে তাদের বসিয়ে দেবো। তারপরে এবার আসার কথা লিথিয়াম, তারপরে আসার কথা বোরন, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, হ্যাঁ, তারপরে আসার কথা দেখো ফ্লোরিন। কিন্তু এখানেও একটা টুইস্ট আসবে, কিরকম? লিথিয়ামের কিন্তু বোরনের থেকে বেশি হবে। যদি বলো কেন, দেখো লিথিয়ামের সর্বশেষ কক্ষের ইলেকট্রন বিন্যাস 2s1, তাই এই যদি একটা ইলেকট্রন পায় তাহলে দেখো এটা হয়ে যায় 2s2, মানে বেরিলিয়ামের মতো স্থায়ী ইলেকট্রন বিন্যাস পাচ্ছে। আর যদি বোরনে একটা ইলেকট্রন পায় তাহলে কিন্তু 2p2 হবে, তাহলে সেটা স্থায়ী নয়। তাই এখানে শুধু একটা চেঞ্জ আসবে, সেটা কি বোরনের থেকেও লিথিয়ামের কিন্তু ইলেকট্রন আসক্তির মান বেশি হবে, মানে তোমার বোরনটা পড়ে যাবে, লিথিয়ামটা আগে আসবে। এইখানে একটা টুইস্ট আসবে, এইটা একটু মাথায় রাখবে। এই হচ্ছে অ্যাকচুয়াল ট্রেন্ড, এবং যেই মেনে প্রচুর প্রশ্ন আসে, তাহলে এই অ্যাকচুয়াল ট্রেন্ডটা মনে রাখবে। দ্বিতীয় পর্যায়ের অ্যাকচুয়াল ট্রেন্ড হচ্ছে এই, এবং তার ব্যাখ্যাও বলে দেবে। এবার চলে আসি শ্রেণী বরাবর ব্যতিক্রম কোথায় দেখা যায়। ব্যতিক্রমগুলোই মেন ইম্পর্টেন্ট। যেমন ধর আমি শ্রেণীগুলো বলছি, 17 নম্বর শ্রেণীর মৌলগুলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। 16 নম্বর শ্রেণীতে চলে আসি অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। পোলোনিয়াম ধরবো না, তেজস্ক্রিয়। আচ্ছা, 15 নম্বর শ্রেণীতে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আচ্ছা, 14 নম্বর শ্রেণীতে চলে আসি কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লিড। এবার এদের মধ্যে ব্যতিক্রম জিনিসগুলো দেখবো। দেখো 17 নম্বর শ্রেণীটা আগে ধরলাম, তা উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বাড়ে, তাই ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তাই আগে দেখো 17 নম্বর শ্রেণীর এক্সপেক্টেড, আশা করা যায় যেগুলো এক্সপেক্টেড ট্রেন্ডটা কি হওয়ার কথা। সবচেয়ে আশা করেছিলে ফ্লোরিন সবচেয়ে বেশি হবে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। এটা আশা করেছিলে, কিন্তু অ্যাকচুয়াল তা হয় না। অ্যাকচুয়াল হয় কি, ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি হয়। কেন আমি এক্সপ্লেন করছি। ক্লোরিন ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন, তারপর বাদ বাকি সব ঠিক সেই একই থাকে। এখন প্রশ্ন হচ্ছে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন বেশি? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি এর থেকেও এর কেন বেশি? উপর থেকে নিচে নামলে তো ইলেকট্রন আসক্তির মান বাড়ে, তাহলে আশা করেছিলাম ফ্লোরিন থেকে ক্লোরিনে আসলে, উপর থেকে নিচে নামলে তো ইলেকট্রন আসক্তির মান কমে, তা আশা করেছিলাম ফ্লোরিন থেকে ক্লোরিনে আসলে ইলেকট্রন আসক্তির মান কমবে, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে ফ্লোরিনের থেকে ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের বেশি। ইনফ্যাক্ট পৃথিবীতে যত মৌল আছে তাদের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি হ্যালোজেন মৌলের, তার মধ্যে আবার ক্লোরিনের সবচেয়ে বেশি। ক্লোরিন হচ্ছে হাইয়েস্ট এবং অল, পৃথিবীতে যত মৌল আছে তার মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তি ক্লোরিনের। কেন? কারণটা আবার বলছি। দেখো ফ্লোরিন পরমাণুর আকার ছোট, তাই এর সর্বশেষ কক্ষের আকারও ছোট। ক্লোরিন পরমাণুর আকার বড়, তাই সর্বশেষ কক্ষের আকারও বড়। তাই ফ্লোরিনের সর্বশেষ কক্ষে একটা ইলেকট্রন প্রবেশ করাতে গেলে পরে শেষ কক্ষে যে ইলেকট্রনগুলি থাকে তাদের সাথে এই ইলেকট্রনটি একটা বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে? তাই এক্ষেত্রে একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করালে মুক্ত শক্তির মান, মানে যে শক্তির মুক্তি ঘটে তার মান কাঙ্ক্ষিত মান অপেক্ষা কম হয়। কম হবে, কারণ এখানে তো অলরেডি আগের থেকে যে শেষ কক্ষে 7টা ইলেকট্রন ছিল তাদের মধ্যে গাদাগাদি করে তারা ছিল এক জায়গায়, তাই তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছিল।
তা আরেকটা ইলেকট্রন প্রবেশ করালে তাহলে ওই ইলেকট্রনের সাথে আগের থেকে যে ইলেকট্রনগুলি ছিল তাদের মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হবে, তার ফলে এক্ষেত্রে মুক্ত শক্তির মান কাঙ্ক্ষিত মান অপেক্ষা কম হয়। কিন্তু ক্লোরিনের আকার বড়, তাই তার সর্বশেষ কক্ষের আকারও বড়। তাই এর সর্বশেষ কক্ষে যে ইলেকট্রনগুলি আছে, মানে শেষ কক্ষে যে 7টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে, সেই 7টা ইলেকট্রনের মধ্যে অতটা বিকর্ষণ বল কার্যকর হয় না, কারণ এর আকার তো বড়। তাই এর সর্বশেষ কক্ষে যদি আরেকটা ইলেকট্রন প্রবেশ করাও, তাহলে এক্ষেত্রে মুক্ত শক্তির মান ফ্লোরিনের ক্ষেত্রে যে শক্তির মুক্তি ঘটেছিল তার থেকে বেশি হয়। এর একটাই কারণ, কারণ এই ক্ষেত্রে যেহেতু স্পেসটা বেশি আছে তাই অতটা বিকর্ষণ বল কার্যকর হয় না। তাই এক্ষেত্রে একটা ইলেকট্রন প্রবেশ করালে অনেক বেশি শক্তির মুক্তি ঘটে। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের থেকে বেশি হয়। এইটা হচ্ছে একটা ব্যাখ্যা। দেখো এই ব্যাখ্যাটা 14 নম্বর শ্রেণীর ক্ষেত্রেও প্রযোজ্য। ঠিক আছে, 14 নম্বর শ্রেণীর ক্ষেত্রে একই, মানে অ্যাকচুয়াল টেনটাই বলে দিলাম। এক্সপেক্ট করেছিলেন কার্বনের সবচেয়ে বেশি, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, তারপর টিন, তারপর লেড, কিন্তু অ্যাকচুয়াল হবে এখানে অ্যাকচুয়ালটা লিখছি। অ্যাকচুয়াল হচ্ছে কি সবচেয়ে বেশি হবে একই কারণে সিলিকন, কার্বন, তারপরে জার্মেনিয়াম, তারপরে লেড। 15 নম্বর শ্রেণীতেও তাই, মানে এই যে মৌলগুলো দেখছি না, এই কটার ক্ষেত্রে ব্যতিক্রম। আশা করেছিলাম নাইট্রোজেন সবচেয়ে বেশি, তারপর ফসফরাস, আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিস্মার, কিন্তু এইখানে শুধু টুইস্ট চলে আসে, মানে নাইট্রোজেনের থেকে বেশি হয়ে যাবে একই কারণে ফসফরাসের। তাই এখানে অ্যাকচুয়ালটা লিখছি, ফসফরাসের সবচেয়ে বেশি, তারপরে নাইট্রোজেনের, তারপরে আর্সেনিক, তারপরে অ্যান্টিমনি, তারপরে বিস্মার। এবার চলে আসি 16 নম্বর শ্রেণী। 16 নম্বর শ্রেণীর ক্ষেত্রে আরেকটা টুইস্ট আছে। অবশ্যই অক্সিজেনের থেকে সালফারের বেশি, কারণটা সেই, কিন্তু ইনফ্যাক্ট মাথা রাখবে, এটা মুখস্থ মতো রাখবে, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি এই যে কটা মৌল আছে তার মধ্যে সব থেকে কম মনে রাখবে, যেই মেনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এই মৌলগুলির মধ্যে সব থেকে কম ইলেকট্রন আসক্তি হবে অক্সিজেনের। তাহলে অ্যাকচুয়াল ট্রেন্ডটা এবার এখানে বলছি, সব থেকে বেশি তাহলে সালফার, তারপরে কি আসবে সেলেনিয়াম, তারপরে টেলুরিয়াম, তারপরে পোলোনিয়াম, সব থেকে কম হবে অক্সিজেন এর ইলেকট্রন আসক্তি। খুব ইম্পর্টেন্ট কথা বললাম। তাহলে বলতো তোমাকে এর উপর বেস করে যদি একটা প্রশ্ন দেয়, এই 17 নম্বর শ্রেণী আর 16 নম্বর শ্রেণী মিলে বললো, মনে করো তোমাকে বললো অক্সিজেন, সালফার, ফ্লোরিন, ক্লোরিন, এদের মধ্যে এদেরকে ইলেকট্রন আসক্তির ক্রমে সাজাও। ঠিক আছে, অথবা তোমাকে বললাম ক্লোরিন, আয়োডিন, এদের ইলেকট্রন আসক্তির ক্রমে সাজাও। তুমি তো এই দুজনকে খুব সহজেই সাজাতে পারবে, যে ইলেকট্রন আসক্তি অফ সালফার ইজ গ্রেটার দেন অক্সিজেন, এখানে আবার ইলেকট্রন আসক্তি অফ ক্লোরিন ইজ গ্রেটার দেন আয়োডিন। এবার এই দুটোর মধ্যে কোরিলেট কি করে করবে, মনে রাখবে, এটা নোট ডাউন করো, যে 17 নম্বর শ্রেণীর ইলেকট্রন আসক্তি 16 থেকে অলওয়েজ বেশি। ইনফ্যাক্ট পৃথিবীতে যত শ্রেণী আছে তার মধ্যে 17 নম্বর শ্রেণীর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, কারণ একটা পেলে এদের অষ্টপূর্ণ হচ্ছে। তাই আগে এদের রাখবে, তারপরে এদের, তার মানে সব থেকে বেশি সিএল, তারপরে আয়োডিন, তারপরে সালফার, তারপরে অক্সিজেন।